হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশনস বা ত্রুটি আলোচনা করছিলাম এবং সেখানকার আমরা লাস্ট যে পয়েন্টটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে মিথেন মলিকিউলের স্ট্রাকচার। সেইটা ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারেনি। অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি মিথেন মলিকিউলের মধ্যে তিনটে সিএইচ বন্ডের যা লেংথ সেটা চতুর্থ সিএইচ বন্ডের লেংথের চেয়ে আলাদা হবে, বা HCH বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। কিন্তু বাস্তবে যখন CH4 মলিকিউলকে অবজার্ভ করা গেল তখন দেখা গেল যে সেখানে প্রত্যেকটা CH বন্ডের লেংথ সমান এবং প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বেশি, এবং সেটার এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এখন এই যে অবজারভেশনটা, তাহলে সেই অনুযায়ী মানে সেই অবজারভেশনটাকে ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারছে না। তাহলে এটা ছিল ভ্যালেন্স বন্ড থিওরির সবথেকে বড় ত্রুটি। এখন এই ত্রুটি থেকে ওভারকাম করার জন্য হাইব্রিডাইজেশন এই কনসেপ্টটা নতুন এলো আর কি। হাইব্রিডাইজেশনকে আমরা বাংলাতে বলি সংকরায়ন, মানে সোজা কথা হচ্ছে মিক্সিং। দুটো আলাদা স্পিসিস যখন পরস্পরের সঙ্গে মিক্সড হয় তখন সেই প্রসেসকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে, এবং উৎপন্ন নতুন যে স্পিসিসটা সেটাকে বলা হয় হাইব্রিড স্পিসিস। কি হয়, যখন মিথেন মলিকিউল তৈরি হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের অরবিটালগুলো ওভারল্যাপ করার ঠিক আগে কার্বন অ্যাটম তার নিজের অরবিটালগুলোকে, যারা কিনা রিয়াকশান করতে যাবে বা ওভারল্যাপিংয়ে অংশ নেবে, তাদেরকে রিঅ্যারেঞ্জ করে। এস এবং পি অরবিটালগুলো পরস্পরের সঙ্গে মিক্সড হয়, হওয়ার পরে তারা রিলেটিভলি মোর স্টেবল কিছু নতুন ধরনের অরবিটাল তৈরি করে, যে অরবিটালগুলোর মধ্যে এস এবং পি দুটো অরবিটালের বৈশিষ্ট্যই বর্তমান। এবার সেইগুলো বিভিন্ন কেসে বিভিন্ন রকম হয়, প্রয়োজন অনুসারে আলাদা আলাদা হয়। যখন একটা এস এবং একটা পি অরবিটাল মিক্সড হয় তখন তাকে আমরা বলি এসপি হাইব্রিড অরবিটাল। তো যখন একটা এস এবং একটা পি মিক্সড হয়, দুটো অরবিটাল মিক্সড হলো, হয়ে দুখানা এসপি অরবিটাল তৈরি হলো, এসপি হাইব্রিড অরবিটাল তৈরি হলো। মিথেনের ক্ষেত্রে কি হয়, একটা এস অরবিটাল এবং তিনখানা পি অরবিটাল, টোটাল 4টে অরবিটাল মিক্সড হয় এবং 4খানা আমরা বলি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হলো। এবার তারপরে সেই হাইব্রিড অরবিটালগুলো হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটাল তার সঙ্গে ওভারল্যাপিংয়ে যায় এবং পরবর্তীকালে মলিকিউল তৈরি হয়। এখন এই ধরনের আরও অনেক এক্সাম্পল নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে প্রসেসটা কীভাবে ঘটে অ্যাকচুয়ালি, তার কী কী কন্ডিশনস আছে, বা হাইব্রিড অরবিটাল তৈরি হওয়ার পরে তার কী কী বৈশিষ্ট্য থাকবে, এইগুলো আমরা আগে দেখে নিয়ে তারপরে আমরা এক্সাম্পল পরে দেখছি আর কি। শুরুতে আমরা ডেফিনিশন দেখব। দেখো কাকে বলে। হাইব্রিডাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইন্টারমিক্সিং অফ পিওর অরবিটালস। এসপিডি এই সমস্ত পিওর যে অরবিটালগুলো যাদের মধ্যে একটু এনার্জি ডিফারেন্স থাকে, আমরা জানি যে কোনো একটা এনার্জি লেভেলে যদি এসপি এবং ডি, সাপোজ আমি যদি 3 নম্বর অরবিটের কথা ভাবি, যে থার্ড অরবিটের 3s 3p এবং 3d, তাহলে এই সমস্ত অরবিটালগুলোর মধ্যে কিছু এনার্জি ডিফারেন্স আছে। তো এই যে স্লাইটলি যে ডিফারেন্স আছে, এইরকম কিছু অরবিটাল হ্যাভিং স্লাইট ডিফারেন্স ইন এনার্জি, এরা কি হয় পরস্পরের সঙ্গে ইন্টারমিক্সড হয়। হওয়ার পরে কি করে টু প্রডিউস নিউ অরবিটালস হ্যাভিং সেম সাইজ, শেপ অ্যান্ড এনার্জি। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। নতুন যে অরবিটালগুলো তৈরি হচ্ছে তাদের সাইজ, তাদের শেপ, এবং তাদের সাইজ মানে হচ্ছে আকার কতটা বড় বা ছোট, শেপ মানে হচ্ছে আকৃতি কেমন দেখতে, এবং তাদের এনার্জি। নতুন যে অরবিটালগুলো তৈরি হলো হাইব্রিড অরবিটাল, তাদের প্রত্যেকের শেপ, সাইজ এবং এনার্জি ইকুয়াল হয়। এইগুলোই হচ্ছে হাইব্রিড অরবিটাল, এবং এই টোটাল প্রসেসটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। এরপর আমরা রুলস অফ হাইব্রিডাইজেশন দেখে নিই, অর্থাৎ কীভাবে হাইব্রিডাইজেশনটা হয় এবং হলে পরে উৎপন্ন হাইব্রিড অরবিটালগুলোকে কেমন দেখতে হয়। প্রথম কথা হচ্ছে, সবথেকে আগে লিখেছি দেখো, ইট ইজ আ হাইপোথেটিক্যাল কনসেপ্ট। হাইপোথেটিক্যাল তো অবশ্যই, কারণ আমরা তো কেউ অরবিটালগুলোকে ইন্টারমিক্সড হতে দেখিনি, আমরা খালি অবজারভেশনগুলো দেখেছি, রেজাল্টসগুলো আমাদের সামনে এসছে। যেমনটা বললাম মিথেনের ক্ষেত্রে সাপোজ HC বা CH বন্ড লেংথগুলো ইকুয়াল, বা HCH বন্ড অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। এখন এই অবজারভেশনগুলোর উপরে বেস করে আমরা মানে সায়েন্টিস্টরা আর কি এইটা চিন্তা করেছেন যে কিভাবে এই রেজাল্টটা এলো। তো সেইটার এক্সপ্লেনেশন বা সেইটার ব্যাখ্যা করতে গিয়ে এইরকম একটা কনসেপ্টের জন্ম হয়েছে, যে তাহলে নিশ্চয়ই এরকম কিছু ঘটেছিল, তাই জন্যই আমরা এই রেজাল্টটা পেয়েছি, আদারওয়াইজ এইটা পেতাম না। তো কি বলা হচ্ছে দেখো, এরপর নাম্বার অফ হাইব্রিড অরবিটালস। আচ্ছা, হাইব্রিড অরবিটালগুলোকে আমরা এরপর থেকে HO বলবো, হাইব্রিড অরবিটাল। বারবার আর এত বড় আমরা লিখবো না,
নাম্বার অফ হাইব্রিড অরবিটালস প্রডিউসড ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ পিওর অরবিটালস আন্ডারগোয়িং দ্য প্রসেস। মানে যতগুলো পিওর অরবিটাল এই প্রসেসে যাচ্ছে ততগুলোই হাইব্রিড অরবিটাল তৈরি হবে। ফর এক্সাম্পল একটা এস এবং একটা পি যদি মিক্সড হয় তাহলে এসপি হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এবং কটা তৈরি হবে? দুটো, কারণ দুখানা অরবিটাল মিক্সড হচ্ছে, তাই দুখানা এসপি হাইব্রিড অরবিটাল তৈরি হবে। যদি একটা এস এবং তিনটে পি মিক্সড হয় তাহলে নামটা আমরা এরকম দেবো sp3। কটা sp3? চারটে। কেন? একটা এস এবং তিনটে পি, টোটাল চারটে অরবিটাল মিক্সড হয়েছে, তাই চারটে অরবিটালই তৈরি হবে। যতগুলো পিওর অরবিটাল মিক্সড হবে ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এবং হাইব্রিড অরবিটালের নামটা আমরা এই হিসাবেই করব যে কতগুলো এস এবং কতগুলো পি বা কতগুলো ডি মিক্সড হচ্ছে। যদি একটা এসের সঙ্গে দুটো পি মিক্সড হতো তাহলে আমরা নাম বলতাম sp2 এবং সেক্ষেত্রে তিনখানা অরবিটাল তৈরি হতো, এরকম আর কি। অল হাইব্রিড অরবিটাল ফর্মড হ্যাভ সেম সাইজ, শেপ অ্যান্ড এনার্জি। এটা আমরা ডেফিনিশনেও বললাম যে প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল যারা তৈরি হচ্ছে তাদের সাইজ, শেপ এবং এনার্জি সেম হয়। আর আর এটার সঙ্গে রিলেটেড পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনার্জি অফ হাইব্রিড অরবিটাল ইজ লোয়ার দ্যান দ্য অরবিটালস মিক্সড টুগেদার। যে অরবিটালগুলো মিক্সড হচ্ছে, সাপোজ একটা এস এবং তিনটে পি মিক্সড হচ্ছে, তো এদের যে এনার্জি তার থেকে এই sp3 অরবিটালগুলোর এনার্জি কম। এনার্জি কম মানে স্টেবিলিটি বেশি, আর সিস্টেম সবসময় কী চায়? স্টেবিলিটি চায়। তো কী লিখছে দেখো, সো সিগমা বন্ড ফর্মড বাই হাইব্রিড অরবিটাল ইজ স্ট্রঙ্গার দ্যান বন্ড ফর্মড বাই পিওর অরবিটাল। পিওর অরবিটাল ধরো একটা এস আর একটা এসের এস সিগমা বন্ড বা পিপি সিগমা বন্ড, এদের আমরা কম্পেয়ার করেছিলাম বন্ড স্ট্রেংথ, কোনটার বেশি কোনটার কম। এখন যদি কোনো একটা হাইব্রিড অরবিটাল চলে আসে বন্ড তৈরি করতে, তাহলে আমরা বলবো যে হাইব্রিড অরবিটালের দ্বারা তৈরি হওয়া যে সিগমা বন্ড তার স্ট্রেংথ অনেক বেশি পিওর অরবিটালের তুলনায়। কেন? স্ট্রেংথ বেশি মানেই তো স্টেবিলিটি বেশি। বন্ড স্ট্রেংথ বেশি মানে বন্ডটাকে ভাঙতে অনেক বেশি এনার্জি দিতে হবে, সুতরাং বন্ডটা অনেক বেশি শক্তিশালী, তার মানে স্টেবল। স্টেবল কেন? কারণ দেখো, যদি স্টেবিলিটির ব্যাপার কিছু না থাকতো তাহলে তো হয়তো হাইব্রিডাইজেশন প্রসেসটাই ঘটতো না। এখন এই প্রসেসটা তো ন্যাচারাল, মানে এটা তো আর আর্টিফিশিয়ালি তৈরি করা হয়নি। আমরা মিথেন মলিকিউলকে দেখছি যে ও ওই রকমই, চারটে CH বন্ড ইকুয়াল লেংথ আর বন্ড অ্যাঙ্গেলগুলো সবগুলো ইকুয়াল। এটা কেউ তৈরি করেনি, এটা ন্যাচারালি এইভাবে হয়ে এসছে। এখন নেচার সবসময় কী চায়? যে কোনো জিনিসের স্টেবিলিটি চায়। যে জিনিস এক্সিস্ট করছে মানে তার স্টেবিলিটি বেশি। মিথেন ওইভাবে এক্সিস্ট করছে মানে তার স্টেবিলিটি ডেফিনেটলি বেশি। আদারওয়াইজ ও তো ওই PS এই সমস্ত পিওর অরবিটাল থেকেই ওভারল্যাপিংটা করতে পারতো। পরের পয়েন্ট হচ্ছে দেখো, অল 3 টাইপস অফ অ্যাটমিক অরবিটালস, AO মানে অ্যাটমিক অরবিটালস, নেমলি, আচ্ছা এই আমি লিখেছি এটা এখানে দেখো VIZ, এইটার মানে কি বলো তো? সরি, এটার মানে হচ্ছে, মানে এটাকে আমরা উচ্চারণ করবো এইভাবে, নেমলি মানে নাম বলতে গেলে, মানে যেমন বলি না আমরা, যেমন এটা সেরকম। যেমন ধরো EG লিখলে আমরা এটার মানে বলি ফর এক্সাম্পল, ঠিক আছে? তো এই জন্য এরকম আর কি, এটাকে আমরা এইভাবে উচ্চারণ করব, নেমলি। তো অল 3 টাইপস অফ অ্যাটমিক অরবিটাল, নেমলি নাম বলতে গেলে কী অরবিটাল? এমটি, হাফ ফিল্ড, ফুল ফিল্ড। মানে এমটি অরবিটাল মানে কি? অরবিটালে কোনো ইলেকট্রন নেই। হাফ ফিল্ড মানে একটা ইলেকট্রন আছে অরবিটালে, আমরা জানি একটা অরবিটালে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে ফুলি ফিল্ড মানে দুখানা ইলেকট্রন আছে। তাহলে এই সব ধরনের অরবিটালগুলোই কী করে? হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে। এরকম না যে আমরা এটা দেখেছি যে সিগমা বন্ড তৈরি হওয়ার জন্য দুটো অরবিটালের আনপেয়ার্ড ইলেকট্রন, মানে সিঙ্গেল হাফ ফিল্ড অরবিটাল, তারা পরস্পর এসে বন্ড তৈরি করছে যখন SP বা PP এই ধরনের যখন সিগমা বন্ড তৈরি হচ্ছে। এখন হাইব্রিডাইজেশন প্রসেসটার মধ্যে যখন যাচ্ছে কোনো একটা অ্যাটম, হাইব্রিডাইজেশন প্রসেসটার মধ্যে যাওয়া মানে তো বন্ড তৈরি করা না। হাইব্রিডাইজেশন প্রসেসে যাওয়ার পরে হাইব্রিড অরবিটাল তৈরি হলো, এবার সেই হাইব্রিড অরবিটাল যাবে বন্ড তৈরি করতে, মানে ওভারল্যাপিং করতে। তো হাইব্রিডাইজেশনে যেতে পারে সবাই। যদি হাফ ফিল্ড হয় তাহলে তো কোনো সমস্যা নেই, এটা আমরা জানি কেমন করে হয়, এটা কেমন করে ওভারল্যাপ করে আমরা জানি, হাফ ফিল্ড অরবিটাল। এমটি অরবিটাল যদি হয় তাহলে ও কী করতে পারে? এমটি যদি হয় তাহলে ও ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে কারোর থেকে, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারবে। আর যদি ফুলি ফিল্ড কেউ যায় হাইব্রিডাইজেশনে গেল, দিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করলো, এবার সেই ফুলি ফিল্ড যে ইলেকট্রন পেয়ার যারা, তারা কী করবে? লোন পেয়ার তৈরি করবে। তো এগুলো আমরা এক্সাম্পল দেখবো তখন এগুলো আরও অনেক ব্যাপারটা ক্লিয়ার হবে। পরবর্তী পয়েন্ট দেখো, ইলেকট্রন ডেন্সিটি ইন হাইব্রিড অরবিটাল ইজ কনসেন্ট্রেটেড ইন ওয়ান লোব।
ছবি দেখেছি দেখো। আমরা জানি কি, যদি আমরা পি অরবিটালের ছবি আঁকি, নর্মাল একটা পি অরবিটাল, সাধারণ পি অরবিটাল, তাহলে আমরা দেখি যে তার দুখানা অরবিটালের দুখানা লোবেরই সাইজ একই রকম থাকে। হাইব্রিড অরবিটালে কি হয়, সমস্ত ইলেকট্রন ডেনসিটি একটাই পার্টিকুলার লোবে গিয়ে কনসেন্ট্রেট করে, তাই জন্য সেই লোবটাকে আকারে বড় দেখায়, আর যে লোবে ইলেকট্রন ডেনসিটি প্রায় নেই সেটাকে আমরা ছোট আকারে দেখাই, তাই জন্য ব্র্যাকেটে লার্জ লেখা আছে। তাহলে ইলেকট্রন ডেনসিটি যেহেতু একটাই লোবে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, তাহলে এদের ডাইরেকশনাল প্রপার্টি অনেক বেশি, একটাই ডাইরেকশনে যেহেতু সমস্ত ইলেকট্রন ডেনসিটি কনসেন্ট্রেটেড। পরবর্তী পয়েন্ট হচ্ছে আইসোলেটেড অ্যাটম ক্যান নেভার আন্ডারগো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন টেক্স প্লেস অনলি ডিউরিং ফরমেশন অফ বন্ড। এই কথাটার মানে হচ্ছে, যেমন বললাম যে মিথেন মলিকিউল তৈরি হওয়ার জন্য কার্বন পরমাণুর একটা এস এবং 3টে পি অরবিটাল পরস্পরের সঙ্গে ইন্টারমিক্সড হচ্ছে, sp3 এরকম 4খানা অরবিটাল তৈরি হচ্ছে। এবার এটা তৈরি হবে তখনই যখন কার্বন হাইড্রোজেনগুলোর সঙ্গে বন্ড তৈরি করতে যাচ্ছে তখন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো কার্বনের ক্ষেত্রে এসে দুখানা ইলেকট্রন আছে আর পিতে দুখানা ইলেকট্রন আছে, তো এরা তখনই পরস্পরের সঙ্গে মিক্সড হবে যখন এরা বন্ড তৈরি করতে যাবে। এমনি মানে কার্বন কারোর সঙ্গে বন্ড তৈরি করছে না, ওই একাই রয়েছে একদম পরমাণু অবস্থায় একা, আইসোলেটেড কথাটার উপর জোর দেওয়া হচ্ছে কেন? আইসোলেটেড মানে বিচ্ছিন্ন অবস্থায়, মানে আদারওয়াইজ তুমি যদি কার্বনের যে কোনো মলিকিউলার ফর্মই ভাবো, তুমি যদি ডায়মন্ড ভাবো, ডায়মন্ডে কিন্তু কার্বন sp3 হাইব্রিডাইজড, কারণ ওখানে কার্বনের সঙ্গে অন্য কার্বন অ্যাটমের বন্ড আছে। বা গ্রাফাইটে কার্বন sp2 হাইব্রিডাইজড, কারণ ওখানে গ্রাফাইটের মধ্যেও একটা কার্বনের সঙ্গে অন্য কার্বনের বন্ড থাকে। তো আইসোলেটেড মানে যখন কার্বন অ্যাটম বা অন্য যে কোনো অ্যাটম যখন অন্য কোনো অ্যাটমের সঙ্গে বন্ড তৈরি করেনি, একা রয়েছে, সেই অবস্থায় কখনোই ও চাইবে না যে ও এস আর পিগুলোকে মিক্স করে হাইব্রিড অরবিটাল বানিয়ে বসে থাকতে তো লাভ নেই তখন। মানে হাইব্রিড অরবিটাল বানিয়ে করবেটা কি? কোনো তো কাজ নেই। তাহলে হাইব্রিডাইজেশন তখনই হবে যখন বন্ড ফর্মেশন এর কোনো মানে সেই রকম কোনো সম্ভাবনা তৈরি হবে তখন, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে হাইব্রিড অরবিটাল ফর্মস সিগমা বন্ড অনলি। এরা কখনোই পাই বন্ড তৈরি করে না। একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ইন বেনজাইন মলিকিউল। বেনজাইন বলে একটা কম্পাউন্ড হয়, আমরা বেনজিনের নাম শুনেছি এর আগে, নিশ্চয়ই তোমরা শুনেছো। বেনজিন মলিকিউলকে দেখো কেমন দেখতে হয়। বেনজিন মলিকিউলকে আমরা এইভাবে ছবিতে আঁকি, এইভাবে বেনজিন, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের মলিকিউলার ফর্মুলা হচ্ছে C6H6, অর্থাৎ এই যে 6খানা কার্বন, 1 2 3 4 5 6টা, এই 6টা কার্বনের প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আছে। কি হয়, তো এই প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, sp2 হলে কি হয়, এবার এই যে হাইড্রোজেনগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে তারা ওরিয়েন্টেড থাকে। আমরা একটু পরে দেখবো যে sp2 হাইব্রিড অরবিটালগুলো পরস্পরের মধ্যে তাদের বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। তো দেখো এই আর এই তিনটের মধ্যেকার এই যে বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, বা এটা এবং এটা, এই অ্যাঙ্গেলটা প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে 120 ডিগ্রি করে, ঠিক আছে। এইটা 120, এটা 120, সব করে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এবার কী হয়, বেনজাইন থেকে কী হয়, দুখানা হাইড্রোজেন চলে যায়। দুটো হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে এইখানকার পি অরবিটালটা এখানকার sp2 হাইব্রিড অরবিটালটা এবং এই কার্বনের একটা sp2 হাইব্রিড অরবিটাল, এরা ভ্যাকেন্ট হয়ে যায়। এবার এই দুটো ভ্যাকেন্ট অরবিটালের মধ্যে পাশাপাশি সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়। এবার বুঝতেই পারছো, যেহেতু এরা পরস্পরের পুরোপুরি প্যারালাল নয়, তাই না, প্যারালাল নয়, সেই কারণে এদের মধ্যেকার যে ওভারল্যাপিংটা সেটা খুবই উইক, খুবই দুর্বল একটা ওভারল্যাপিং। তার ফলে বেনজাইন যেটা তৈরি হলো, এখানে একটা ওভারল্যাপিং হয়ে গেলে কী হবে, আরেকখানা পাই বন্ড তৈরি হবে, তাই জন্য ট্রিপল বন্ড দিয়েছি আমি। তো এই যে আরেকটা বন্ড তৈরি হলো, এই বন্ডটা অত্যন্ত দুর্বল, কারণ ওভারল্যাপিংটা দুটো পাশাপাশি যে অরবিটালের মধ্যে হয়েছে তারা পরস্পরের সঙ্গে প্যারালাল ছিল না, এই কারণে। তো সেই কারণে এই কম্পাউন্ডটা হাইলি হচ্ছে রিঅ্যাক্টিভ, খুবই কম এর হচ্ছে স্টেবিলিটি। তো বলছে কি, ইন বেনজাইন মলিকিউল ওয়ান অফ দ্য 2 পাই বন্ডস ইন দ্য ট্রিপল বন্ড, এই যে ট্রিপল বন্ডের যে কার্বন আছে তার মধ্যে দুখানা পাই বন্ড, আমরা জানি ট্রিপল বন্ড হলে একটা সিগমা প্রথমটা, পরের দুটো পাই। তো সেই দুটো পাই বন্ডের মধ্যে একটা হচ্ছে ইজ ফর্মড বাই ওভারল্যাপিং অফ sp2 হাইব্রিড অরবিটাল অফ দ্য অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমস, মানে দুটো পাশাপাশি কার্বন অ্যাটমের sp2 অরবিটালগুলোর ওভারল্যাপিংয়ের ফলে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ ইন জেনারেল হাইব্রিড অরবিটাল কেবলমাত্র সিগমা বন্ডই তৈরি করে। পরবর্তী এবং লাস্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, হাইব্রিড অরবিটাল আর ওরিয়েন্টেড ইন স্পেস
অ্যাট ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স। মানে এই যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি হচ্ছে, যেমন sp2 তৈরি হলে কটা হবে? তিনটে, একটা এস আর দুটো পি মিশছে, তিনজন মিশছে তো তিনটে অরবিটাল তৈরি হবে। sp3 মানে চারজন মিক্সড হচ্ছে তো চারটে অরবিটাল তৈরি হবে। তো যখনই এরা তৈরি হওয়ার পরে এরা পরস্পরের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করবে। কেন? তা না হলে এদের যে ইলেকট্রন যে রিপালশন, সেই রিপালশনটা যদি ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করে তাহলে রিপালশনটা মিনিমাম হবে। আর যে কোনো সিস্টেমের যদি রিপালশন মিনিমাম হয় তখনই তার স্টেবিলিটিটা ম্যাক্সিমাম হবে। তো সেই কারণে ওরা ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স মেনটেন করে, সো দ্যাট রিপালশন বিটুইন দেম বিকামস মিনিমাম। এবার বলছে দিস গিভস দ্য মলিকিউল আ ডেফিনিট জিওমেট্রি। এই যে প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল একটা অন্যটার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করছে অল দ্য টাইম, এই নির্দিষ্ট দূরত্ব মেনটেন করার জন্য আমরা মলিকিউলটার একটা নির্দিষ্ট জিওমেট্রি বা নির্দিষ্ট একটা শেপ বা আকৃতি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের রুলস অফ হাইব্রিডাইজেশন। আমরা কি করব এবার? বিভিন্ন অরবিটালের মিক্সিং হয়ে কোন ধরনের হাইব্রিড অরবিটাল তৈরি হয়, কটা তৈরি হয়, তাদের ওই 3 ডাইমেনশনাল যে ওরিয়েন্টেশন, ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্সটা কীরকম হয়, ফলে তাদের কেমন দেখতে হয়, এবং পার্টিকুলারলি কোন কোন অরবিটাল পরস্পরের সঙ্গে মিক্সড হয়, এইটা জাস্ট একটা ফ্লো চার্টের মধ্যে আমরা দেখে নেব, একটা চার্ট আকারে দেখে নেব ট্যাবুলার ফর্মে। তারপরে আমরা এক্সাম্পলে আসছি। তো দেখো, প্রথমে নাম্বার অফ অরবিটাল, মানে নাম্বার অফ অরবিটাল মানে আমি এখানে লিখিনি যে হাইব্রিড অরবিটাল না অ্যাটমিক অরবিটাল, দুটোকেই বোঝাবে। আমি যদি এটাকে ভাবি নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল, তাহলে কতগুলো অরবিটাল পরস্পরের সঙ্গে মিক্সড হচ্ছে, আর যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হয় তাহলে কতগুলো অরবিটাল তৈরি হচ্ছে। আনসারটা সেম। তো দুখানা অরবিটাল এখানে মিক্সড হচ্ছে বা দুটো অরবিটাল হাইব্রিড তৈরি হচ্ছে, তাহলে সেই দুটো কারা? sp। তো যদি sp হাইব্রিড অরবিটাল তৈরি হতে হয় তাহলে s এবং p কে মিক্সড হতে হবে। তাহলে s এর সঙ্গে s প্লাস, এই যে ব্র্যাকেটে লিখেছি অরবিটালস ইনভলভড, কোন কোন অরবিটালগুলো ইনভলভ হচ্ছে হাইব্রিডেশনে, তাহলে s হচ্ছে, আর তার সঙ্গে এই তিনটে p এর মধ্যে যে কোনো একটা p, তাই জন্য স্ল্যাশ বা অবলিক সাইন দিয়েছি, আইদার px অথবা py অথবা pz, যে কোনো একজনের সঙ্গেই s অরবিটাল কী করতে পারে? মিক্স হয়ে sp হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারে। এবার যদি তৈরি হয় তাহলে কটা তৈরি হবে? দুটো, কারণ যতগুলো অরবিটাল মিক্সড হচ্ছে ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এইবার লাস্ট যে পয়েন্টটা লিখিয়েছিলাম একটু আগে, যে অরবিটালগুলো পরস্পরকে এমনভাবে ওরিয়েন্ট করবে যাতে পরস্পরের থেকে তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করতে পারে। এবার দুজনের মধ্যেকার ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হতে পারে? 180 ডিগ্রি। ধরা যাক এরকম দুটো অরবিটাল এরা মিক্সড হয়েছে, এবার যদি এরা পরস্পরের সঙ্গে এরকম একটা অ্যাঙ্গেল বানিয়ে রাখে, অ্যাকিউট অ্যাঙ্গেল, ধরো 60 ডিগ্রি, তার থেকে 90 ডিগ্রি মানে তাদের দূরত্ব, অ্যাঙ্গুলার ডিস্টেন্স বেশি। আর ম্যাক্সিমাম কখন? যখন পরস্পরের তারা অপোজিট ডাইরেকশনে থাকছে 180 ডিগ্রি। এই অবস্থায় এই দুটো অরবিটালের মধ্যেকার রিপালশন মিনিমাম। ঠিক আছে, অরবিটালের রিপালশন মানে অরবিটালের ভেতরে যে ইলেকট্রন ক্লাউড আছে তাদের মধ্যেকার রিপালশনটা মিনিমাম। তো মিনিমাম রিপালশন হলে ম্যাক্সিমাম স্টেবিলিটি। তাই জন্য কি হয়, যখনই sp হাইব্রিড অরবিটাল তৈরি হয়, এবার এই যে দুটো অরবিটাল তৈরি হলো, এবার এদের সঙ্গে যদি অন্য কেউ বন্ড করতে আসে, সাপোজ আর একটা অন্য থার্ড কোনো সেকেন্ড কোনো অ্যাটমের কোনো অরবিটাল বন্ড করতে আসছে, তাহলে এর সঙ্গে যদি এর সিগমা বন্ড তৈরি হয়, আর এদিকে যদি আরেকজনের সঙ্গে সিগমা বন্ড তৈরি হয়, তাহলে এই দুটো বন্ডের মধ্যেকার অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত হয়ে যাবে? 180 ডিগ্রি। তো আমরা ওইটাই এখানে দেখো ব্র্যাকেটে লিখেছি 180 ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এই 180 ডিগ্রিটা অ্যাকচুয়ালি এখানে হাইব্রিড অরবিটালগুলোর অ্যাঙ্গুলার ডিস্টেন্সকেও বোঝাচ্ছে, আবার তাদের সঙ্গে যখন অন্য কোনো অ্যাটমের বন্ড ফর্মেশন হবে উৎপন্ন সেই দুটো বন্ডের বন্ড অ্যাঙ্গেলকেও বোঝাচ্ছে অ্যাট দ্য সেম টাইম। দেখো, তিনটে অরবিটাল যখন মিক্সড হচ্ছে পরস্পরের সঙ্গে, তখন একটা s আর দুটো p পরস্পরের সঙ্গে মিক্সড হচ্ছে। এবার তাহলে একটা s আর এই তিনটে p এর মধ্যে দেখো লিখেছি any2, যে কোনো দুটো, কিন্তু বাই ডিফল্ট আমরা খাতা বা বোর্ডের যে প্লেনটা ওটাকে আমরা xy প্লেন ভাবি, তাই না? ধরো এদিকে x অ্যাক্সিস, এদিকে y অ্যাক্সিস, তো এটা হচ্ছে পুরো xy প্লেন। এবার z অ্যাক্সিসটা এরকম বাইরের দিকে বেরিয়ে থাকে বা বোর্ডের ওপারে, তাহলে এই প্লেনটা হচ্ছে xz প্লেন। তো আমরা নর্মালি যেহেতু এটাকে xy প্লেন ধরি, তাই আমরা ধরে নিচ্ছি যে px আর py পরস্পরের সঙ্গে, px py এবং s এই তিনজন পরস্পরের সঙ্গে মিক্সড হয়েছে। ঠিক আছে, এবার তিনটে অরবিটাল মিক্সড হওয়ার পরে তিনটে sp2 অরবিটাল তৈরি হয়েছে। এবার এদের মধ্যেকার অ্যাঙ্গুলার ডিস্টেন্স ম্যাক্সিমাম কত হতে পারে? যদি এরকম হয়, দেখো একটা এরকম, একটা এইদিকে আর একটা এইদিকে, এক্স্যাক্টলি যদি এই তাদের অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, অর্থাৎ পরস্পরের সঙ্গে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে রাখে, জাস্ট লাইক দিস
120 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তৈরি করে রাখে, তাহলে এটা হচ্ছে এদের পরস্পরের মধ্যেকার ম্যাক্সিমাম ডিস্টেন্স। সেই জন্য আমরা এখানে লিখেছি 120 ডিগ্রি। এবার দেখো এই যে শেপটা ট্রাইগোনাল প্ল্যানার, বাংলায় আমরা বলি ত্রিকোণীয় সমতলীয়। ত্রিকোণীয় কেন? কারণ একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর দিকে ডাইরেক্টেড হচ্ছে 3টে sp2 অরবিটাল, সেই জন্য ত্রিকোণীয়, 3 কোণা দেখাচ্ছে তাই। আর প্ল্যানার কেন, সমতলীয় কেন? কারণ একটাই প্লেনে সবাই রয়েছে, প্রত্যেকটা অ্যাটম একটা সেম প্লেনে রয়েছে। যদি আমরা এইভাবে দেখাই তাহলে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা অ্যাটম XY প্লেনেই রয়েছে, যেহেতু PX আর PY বন্ড করেছে। তাই হচ্ছে এটা প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার অর্থাৎ সমতলিক, ত্রিকোণীয় সমতলীয় এর হচ্ছে গঠন। নেক্সট হচ্ছে 4টে অরবিটাল যখন পরস্পরের সঙ্গে বন্ড করবে। ঠিক আছে, দেখো এইখানে আমি এই দুটোতে একটু গোল পাকিয়ে দিচ্ছি। এই দুটো আমাদের এই মুহূর্তে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে অ্যাজ দরকার নেই, আমরা এইগুলো নিয়ে ডিল করব ক্লাস 12 ইউনিট 9 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। সেইখানে আমাদেরকে শুধুমাত্রই মানে জটিল যৌগ বা যারা কমপ্লেক্স আমরা বলি কমপ্লেক্স, তাদের ক্ষেত্রে, সেই ধরনের কম্পাউন্ডদের ক্ষেত্রে আমাদেরকে আরেকবার ভ্যালেন্স বন্ড থিওরি পড়তে হবে। সেখানে গিয়ে আমরা এই ধরনের হাইব্রিডেশনগুলোকে লক্ষ্য করব, বা এই যে DsP3 এইগুলোকে আমরা সেইখানে গিয়ে লক্ষ্য করব। আপাতত অ্যাজ দরকার নেই, কিন্তু যেহেতু আমরা এই টেবিলটা বানাচ্ছি, টেবিলটা যাতে ফুলফিল্ড থাকে, মানে একটা কমপ্লিট টেবিল যাতে হয়, সেই কারণে এগুলো ইনক্লুড করেছি। আমাদের এখানে 4টে অরবিটাল মিক্সড হলে যে 4টে নতুন হাইব্রিড অরবিটাল তৈরি হবে তারা হচ্ছে sp3। এটা আমাদের খুব কমন এবং এই চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে। sp3 মানে একটা s আর 3টে p, তাহলে একটা s এবং 3টে p সবাই পরস্পরের সঙ্গে কম্বাইন করেছে। এইবার একটা জিনিস দেখো, আমরা যখন একটা s আর 2টো p কম্বাইন করালাম তখন আমরা বললাম যে s এবং px py, তাহলে px py মানে একটা প্লেনের মধ্যে xy প্লেনে আমি পুরো সিস্টেমটাকে পেয়ে গেলাম। তাই জন্য আমার যেটা নতুন যে 3টে হাইব্রিড অরবিটাল তাদের ওরিয়েন্টেশনটা 2 ডাইমেনশনালি হলো XY প্লেনের মধ্যে। কিন্তু যখনই এখানে আরেকটা PZ অরবিটাল চলে এসছে, PZ অরবিটালটা বোর্ডের প্লেন থেকে বাইরে বা ভেতরের দিকে প্রবেশ করে রয়েছে। সুতরাং এইবার 4টে যে অরবিটাল যারা মিক্সড হওয়ার পর 4টে নতুন অরবিটাল তৈরি হলো, তারা পরস্পরকে ওরিয়েন্ট করবে, পরস্পরের থেকে তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করবে, সেইটা তারা করবে 3 ডাইমেনশনালি, 2 ডাইমেনশনালি নয়। কারণ তুমি ভাবো 2 ডাইমেনশনালি যদি এদেরকে একদম ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করতে হয় পরস্পরের সঙ্গে 4জনকে, তাহলে সেটা এরকম হবে 2 ডাইমেনশন, মানে যদি একটাই ডাইমেনশনে হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, তাই না? কিন্তু ও তো 3 ডাইমেনশনাল মানে যে কনফিগারেশন সেটা পেতেই পারে, কারণ 3টে অ্যাক্সিস বরাবরই 3টে অরবিটাল রয়েছে যারা কিনা পার্টিসিপেট করেছে। এইবার যদি ওরা 3 ডাইমেনশনালি পরস্পরকে ওরিয়েন্ট করে তাহলে ওদের ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এইরকম হবে, অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা, তখন এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট, হুইচ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই না? আমরা লিখছিলাম কি যে প্রত্যেকটা অরবিটাল, হাইব্রিড অরবিটাল, তারা পরস্পরের সঙ্গে ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে। এখন 2 ডাইমেনশনালি করলে 90 ডিগ্রি ম্যাক্সিমাম ডিস্টেন্স 4জনের, আর 3 ডাইমেনশনালি করলে 109 ডিগ্রি 28 মিনিট, তাহলে ও এটাই চাইবে। ন্যাচারালি 4টে sp3 অরবিটালের অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, বা তারা যখন বন্ড ফর্মেশন করবে সেই বন্ড অ্যাঙ্গেলগুলো যেমনটা মিথেনে হয় 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এবার এই যে দেখো D3s আমরা বলেছি, D3s অ্যাকচুয়ালি খুব কমন, 2-একটা এক্সাম্পল আছে আর কি, এখানে লিখে রাখি, একটা এক্সাম্পল আমি লিখে রাখছি, সেটা হচ্ছে দেখো MnO4-। পারম্যাঙ্গানেট আয়নটা কিন্তু টেট্রাহেড্রাল তার শেপ, কিন্তু হাইব্রিডাইজেশন sp3 নয়। টেট্রাহেড্রাল শেপ হলেই যে হাইব্রিডাইজেশন sp3 হবে এরকম একটা ধারণা আমাদের থাকে, কিন্তু আসলে সেটা হয় না। তো এরকম পারম্যাঙ্গানেট বা ডাইক্রোমেট এদের D3s হচ্ছে হাইব্রিডাইজেশন হয়, যদিও তাদের কি বলবো শেপটা, জিওমেট্রিটা একই রকম হয় টেট্রাহেড্রাল। আর একটা হতে পারে দেখো DsP2 একটু ইন্টারেস্টিং। দেখো DsP2 যখন হাইব্রিড অরবিটাল তৈরি হয় তখন এই অরবিটালগুলো পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হয়, বা D3s-এ DXY অরবিটাল কম্বাইন্ড হয়, আর এখানে dx² - y²। আমরা জানি dx² - y² এটা হচ্ছে একটা অ্যাক্সিয়াল অরবিটাল, তাই তো, আর ভাইরাস dxy হচ্ছে নন অ্যাক্সিয়াল। এবার তুমি দেখো DsP2 তো দেখো dx² - y² এইটা xy প্লেনে আছে, এসটাকে তো সেরেই দাও, ডাইরেকশনাল এরা px এবং py এরাও xy প্লেনে আছে, তাহলে এখানে z xz বা yz এই প্লেনে আছে
এরকম কোনো অরবিটাল এখানে মিক্সড হয়নি পরস্পরের সঙ্গে। ন্যাচারালি এরা যখন হাইব্রিড অরবিটাল তৈরি করবে তখন এরা পরস্পরকে 2 ডাইমেনশনালি পরস্পরের থেকে দূরে রাখার চেষ্টা করবে, সেজন্য আমি এখানে 2D লিখে রেখেছি। আর এইগুলো 3 ডাইমেনশনালি এরা পরস্পরকে ওরিয়েন্ট করবে। তাহলে যেহেতু এখানে কোনো জেড অরবিটাল নেই, সবই এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লেনে মানে একটাই প্লেনে এরা থেকে যাবে। এইবার এরা একটাই প্লেনে যদি 4টে অরবিটাল যদি থাকে পরস্পরের সঙ্গে সমদূরত্বে, তাহলে সেই ডিস্টেন্সটা এইবার হবে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি কীরকম দেখতে? স্কোয়ার, তাই না, বর্গক্ষেত্রের মতন, এবং প্ল্যানার, তাই জন্য এর নাম হয়ে গেল স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল দেখো, এটার সঙ্গে এটার অ্যাঙ্গেল যে দুটো আমি ধরে আছি 180 ডিগ্রি, এবার যে দুটো ধরে আছি 90 ডিগ্রি, তাহলে বন্ড অ্যাঙ্গেল দুরকম হতে পারে, 90 আর 180। এখানকার প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। বন্ড অ্যাঙ্গেল কত করে হচ্ছে, কোন কোন অরবিটাল মিক্সড হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, কারণ এরকম এমসিকিউ কোয়েশ্চেন্স আসতেই পারে। ধরো তোমাকে বললো যে sp2 হাইব্রিডেশনের সময় কোন কোন অরবিটাল মিক্সড হয়, ঠিক আছে, s প্লাস এটা প্লাস এটা, s প্লাস এটা প্লাস এটা, এরকম সব অপশান ঘুরিয়ে ঘুরিয়ে দিল আর কি। আর খুব এটা তো তবু ঠিক আছে, আর বাকি আমাদের গণ্ডগোল হয় যত আমরা নিচের দিকে নামি সেইগুলোতে আর কি। তো এগুলো দেখো, প্রথম কথা একটু মানে প্রথম একটু তোমাদের মুখস্থ করতে হতেও পারে, কিন্তু তারপরে যত আমরা এক্সাম্পলসগুলো করে ফেলবো তারপরে দেখবে আর এটা খুব একটা কঠিন কিছু লাগছে না, সবই ঠিকঠাকই আছে। একমাত্র এই D3s যেটা আছে এখানে, সেখানেই কেবল DXY, DYZ এবং DXZ অর্থাৎ নন অ্যাক্সিয়াল যে ডি অরবিটালগুলো তারা পার্টিসিপেট করে। বাদ বাকি যেখানেই ডি অরবিটাল আছে সেগুলো আইদার DX² - Y² অথবা DZ² মানে অ্যাক্সিয়াল অরবিটাল। সুতরাং এটাও মনে রাখা খুব একটা কঠিন না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসছি, দেখো 5খানা অরবিটাল যখন মিক্সড হয় পরস্পরের সঙ্গে তখন একটা S, 3টে P এবং একটা D। এবার এরা যখন পরস্পরের সঙ্গে মিক্সড হয় তখন দু রকমভাবে হতে পারে। দেখো আমি একবার লিখেছি sp3d, একবার লিখেছি dsp3। ডিফারেন্সটা কি? দু ক্ষেত্রেই কিন্তু একটা d অরবিটাল, একটা s অরবিটাল এবং 3টে p অরবিটাল মিক্সড হচ্ছে। ডিফারেন্সটা হচ্ছে এটাই, যখন আমি ডিটাকে পরে লাস্টের দিকে বলছি sp3d, তখন হচ্ছে এরকম যে এটা যদি 3s হয় এটা 3p 3d, 4s 4p 4d, মানে একই সেম অরবিটালের। তাহলে 4s এর এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে 4s 4p 4d অনেক দূরে, তাই জন্য ডিটাকে লাস্টে লেখা হয়েছে। আর এইটার মানে হচ্ছে 3d 4s 4p বা 4d 5s 5p, মানে ডিটা নিউক্লিয়াস থেকে কাছে, তাই জন্য ডিটাকে আগে লেখা হচ্ছে। তো এটার উপর খালি ডিফারেন্সটা। এবার যখন sp3d হয় তখন dz² অরবিটাল অংশগ্রহণ করে, আর dsp3 সময় dX² - Y²। তবুও এই dsp3টা আমাদের এখন কাজে লাগবে না কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। এটা কোথায় কাজে লাগবে? ক্লাস 12-এ ইউনিট 9 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, সেইখানে। আর এখন আমরা sp3d পড়বো, সেখানে dz² অরবিটাল। এইবার দেখো এটাকে দেখতে কেমন হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল মানে কি? আমরা দেখো এই যে ট্রাইগোনাল প্লেনার এখানে পেয়েছিলাম sp2 যখন হয়েছিল, sp2। এবার sp2 লক্ষ্য করো, s px আর py, যদি আমি এই দুটোকে এইটাকে কনসিডার করি, তাহলে এখানে এরা একটা sp2-র মতন একটা বানাবে, ঠিক আছে। এবার সেই sp2 মানুষের এরকমই হবে, প্লেনার, ট্রাইগোনাল প্লেনার। এবার এই যে p আর dz² এরা মিলে একটা pd হাইব্রিড অরবিটাল বানায়, pd। দুটো অরবিটাল পরস্পরের সঙ্গে মিক্সড হচ্ছে, তাহলে দুখানা pd অরবিটাল হবে। এবার সেই pd অরবিটালগুলো কীরকম থাকে? এই প্লেনের ওপরে একটা অরবিটাল থাকে আর নিচে একটা অরবিটাল থাকে। এবার তুমি ভাবো এটার ওপরে যদি একটা অরবিটাল থাকে, দেখো এরকম দেখতে হবে। এই যে তিনটে আমি ধরে রয়েছি, সেই তিনটে হচ্ছে অন দ্য প্লেন, এরকম নিচের দিকে একটা আর উপরের দিকে একটা। এইবার তুমি যদি এইখান থেকে উপর যে শীর্ষবিন্দু, সেইখান থেকে তুমি যদি অন দ্য প্লেন যে তিনটে বন্ড আছে, এই তিনটে বন্ডে তুমি যদি একটা কাল্পনিক লাইন দিয়ে জয়েন করো, তাহলে একটা পিরামিডের মতন দেখতে হবে। উল্টো দিকেও তাই, এটার সঙ্গে তুমি যদি এই তিনটেকে অন দ্য প্লেন যে বন্ড অরবিটালগুলো যদি কাল্পনিক রেখা দিয়ে জয়েন করো, তাহলে একটা পিরামিডের মতন দেখতে হবে। তাহলে একটা প্লেন, তার ওপরে এবং নিচে দুটো পিরামিড মতন শেপ, তাই জন্য এটাকে দেখতে হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, এটাকে এই নাম দেওয়া হয়। সংক্ষেপে আমরা বলি টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। বন্ড অ্যাঙ্গেল দেখো 90, 120 আর 180। কেন? এই যে দুটোকে আমি ধরে আছি বন্ড অ্যাঙ্গেল, এদের মধ্যেকার কত? 180।
এটার সঙ্গে যে কোনো অন দ্য প্লেন বন্ডের লেন্থ কত, 90 ডিগ্রি, বা এটার সঙ্গেও যে কোনো অন দ্য প্লেন বন্ড কত, 90 ডিগ্রি। আর এই প্লেনে যে তিনটে আছে, এই প্লেনে সেই তিনজনের মানে এটার সঙ্গে এটার ডিস্টেন্স কত, 120 ডিগ্রি, এটার সঙ্গে এটার 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 3 ধরনের বন্ড অ্যাঙ্গেল পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট এইগুলো পরীক্ষার রেসপেক্টে। মানে তুমি যদি দেখো যে এমসিকিউ যদি কোনো বই তোমার কাছে থাকে, দেখবে সেখানে এই ধরনের প্রচুর কোয়েশ্চেন্স আছে। টিবিপি যদি কোনো কম্পাউন্ডের শেপ হয়, কোনো মলিকিউলের যদি শেপ হয়, তাহলে সেখানে বন্ড অ্যাঙ্গেল কী কী হতে পারে বা কোন বন্ড অ্যাঙ্গেলটা হবে না, তার মধ্যে এই 3টে অপশান থাকলো আর একটা অপশান থাকলো, তো সেটা হবে না। এরকম কোয়েশ্চেন্স কিন্তু আসে। সুতরাং এই পুরো জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর যদি DsP3 হয়, তাহলে তাকে দেখতে হয় স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল মানে একটা স্কোয়ার থাকবে, স্কোয়ার মানে সেটা এরকম হবে নিশ্চয়ই, স্কোয়ার প্লেন টাইপের, আর এটার ওপরে একটা বন্ড থাকবে, ঠিক আছে। ধরো এরকম দেখতে হবে, এরকম টাইপের। এবারে এই যে ওপরে যে বন্ডটা আছে, এখান থেকে তুমি যদি অন দ্য প্লেন এই 4টে বন্ডের উপরে তুমি যদি কাল্পনিক রেখা কল্পনা করো, তাহলে একটা পিরামিডের মতন হচ্ছে, যে পিরামিডের ভূমিটা বেসটা হচ্ছে স্কোয়ার, তাই জন্য এর নাম হচ্ছে স্কোয়ার পিরামিডাল। আর এখানে যে পিরামিডটা তৈরি হয়েছিল তার ভূমিটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ট্রাইগোনাল, যেরকম ত্রিভুজের মতন, তাই ওটার নাম হয়েছিল ট্রাইগোনাল বাই পিরামিডাল। বাই পিরামিডাল কেন, দুটো পিরামিড ছিল উপরে নিচে, তাই জন্য। এইবার এখানে একটা জিনিস আমি মেনশন করব, সেটা হচ্ছে যে এই যে আমরা ট্রাইগোনাল বাই পিরামিডাল বলছি, সেখানে আচ্ছা এরমভাবে দেখাই তাহলে সুবিধা হবে। এই যে অন দ্য প্লেন যে বন্ডগুলো, এই বন্ডগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল বন্ড। ইকুইটোরিয়াল বাংলাতে কি বলা হয়, নিরক্ষীয় বন্ধন। বাংলাতে ওই শব্দটাও খুব একটা প্রচলিত নয়। আমরা যারা বাংলা ভার্সানে পড়াশোনা করি তারাও ইকুইটোরিয়াল বন্ডই বলি। আর এইগুলো উপরে নিচে যেটা রয়েছে প্লেনের ওপরে এবং নিচে, এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। তাহলে আমরা ট্রাইগোনাল বাই পিরামিডাল বা এর পরবর্তী স্কোয়ার পিরামিডাল বা এর পরবর্তী যেগুলো দেখব, সেই সবগুলোতেই কি হচ্ছে, এই বন্ডগুলোর আলাদা আলাদা নাম। এবং খুব ইম্পর্টেন্টলি এই ইকুইটোরিয়াল যখন অরবিটাল যখন কোনো বন্ড তৈরি করবে, আর অ্যাক্সিয়াল অরবিটাল যখন বন্ড তৈরি করবে সেম অ্যাটমের সঙ্গে, তখন সেই বন্ড লেংথগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে। এই জন্য আমরা এটা বলি যে টিবিপি বা স্কোয়ার পিরামিডাল এগুলো হচ্ছে ইররেগুলার জিওমেট্রিটা রেগুলার নয়। প্রত্যেকটা বন্ড লেংথ পরস্পরের সঙ্গে সবার সঙ্গে সমান এরকমটা হয় না। এরপর হচ্ছে 6টা অ্যাটমিক অরবিটাল পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে এবং 6টা হাইব্রিড অরবিটাল তৈরি করছে। সেক্ষেত্রে একটা S, 3টে P এবং 2টো D, এই নিয়ে 6টা হচ্ছে। এবং তৈরি হওয়া হাইব্রিড অরবিটাল হচ্ছে sp3d2 তাদের নাম, বা d2sp3। d2sp3টা আবারও আমরা এই চ্যাপ্টারে পড়বো না। এবার কারা কারা ইনভলভ হচ্ছে, দুখানা ডি, যেহেতু একটা dz স্কোয়ার একটা dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখতে কেমন হয়, স্কোয়ার বাই পিরামিডাল, অথবা কমনলি আমরা এটাকে অক্টাহেড্রাল এই নামে চিনি, ঠিক আছে। দেখো এরকম দেখতে হয়, এই হচ্ছে অক্টাহেড্রাল শেপ, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো এস পি এক্স পি ওয়াই আর এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর এই 4টে অরবিটাল সেম প্লেনে থাকবে, এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনে 4টে অরবিটাল পরস্পর থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, আমরা আগে বলছিলাম 90 ডিগ্রি। এক্স ওয়াই প্লেনে, একটাই প্লেনে 2 ডাইমেনশনালি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আর পিজেড এবং ডিজেড স্কোয়ার এই দুটো হচ্ছে জেড ডাইরেকশানে, সুতরাং এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে থাকবে আরও দুটো। তাহলে একটা ওপরে এবং একটা নিচে যদি হয় অরবিটাল, তাহলেই ব্যাপারটা এরকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ স্কোয়ার বাই পিরামিডাল। কেন, বেসটা হচ্ছে স্কোয়ার, এবার তার ওপর দিকে এটা একটা পিরামিডাল শেপ, আর নিচের দিকে এটা আরেকটা পিরামিডাল শেপ। মানে এটার সঙ্গে তুমি যদি প্লেনার বন্ডগুলোকে, ইকুইটোরিয়াল বন্ডগুলোকে জয়েন করো, তাহলে পিরামিডের মতোই লাগবে, সেই জন্য স্কোয়ার বাই পিরামিডাল। আর অক্টাহেড্রাল নামটা কেন এলো, অক্টাহেড্রাল বাংলায় আমরা বলি একে অষ্টতলকীয়। অষ্টতলকীয় মানে 8টা তল বা 8টা ফেস আছে এই স্ট্রাকচারে। কীরকম দেখো, এখান থেকে তুমি প্লেন কল্পনা করো, তল কল্পনা করো। কী করে দেখাই, আচ্ছা এমনি বলছি। দেখো এটার সঙ্গে এই যে দুখানা অ্যাটম, এই 3টে অ্যাটমকে তুমি যে কোনো একটা প্লেন দিয়ে, একটা তল দিয়ে কানেক্ট করো, একটা কাগজ ধরো এর উপর রাখো, তাহলে এই 3টে মিলিয়ে একটা ত্রিভুজ মতো হচ্ছে না, মানে একটা ফেস মানে সারফেস তো হচ্ছে। তো এইদিকে একটা সারফেস আছে, দেখো এইদিকে একটা সারফেস হবে, পেছন দিকে একটা হবে, আর এদিকে একটা সারফেস হবে।
তো এই চারখানা তল বা চারটে ফেস হলো এরকম। একই রকম এই নিচের দিকেও চারটে ফেস হবে, টোটাল 8টা ফেস, 8টা তল, তাই জন্য এর নাম অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। বন্ড অ্যাঙ্গেলস যে দুটোকে আমি ধরে আছি 180 ডিগ্রি, ঠিক আছে, এটার সঙ্গে বা এটার সঙ্গে অন দ্য প্লেন যে কোনো বন্ডের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর কোনো অ্যাঙ্গেল নেই, তাহলে 90 আর 180। এরপর আসছি 7th, 7খানা অরবিটাল পরস্পরের সঙ্গে ইন্টারমিক্সিং হচ্ছে এবং 7খানা হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। তাহলে একটা এস, 3টে পি, 3টে ডি, টোটাল 7খানা হয়ে গেল। এবার আবারও দেখো এইখানকার এই 7টার মধ্যে আবারও দেখো এস, পি এক্স, পি ওয়াই আর এই যে এইগুলো যে কটা আমি আন্ডারলাইন করলাম, এরা সবাই এক্স ওয়াই প্লেনে বন্ড তৈরি করতে পারে। 5খানা অরবিটাল যদি এক্স ওয়াই প্লেনে বন্ড তৈরি করে, 4টে হলে স্কোয়ার পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে, 5টা হলে কত অ্যাঙ্গেল মেনটেন করতে পারবে ম্যাক্সিমাম 360/5 মানে 72 ডিগ্রি, 72 ডিগ্রি। অ্যাকচুয়ালি এদেরকে দেখতে হয় এরকম একটা পেন্টাগনের মতন, এদের পেন্টাগন এরকম আঁকি, পঞ্চভুজ, ঠিক আছে। তাহলে এই যে হচ্ছে অ্যাটম, তার 5খানা অরবিটাল এইরকম 5 দিকে থাকবে আর কি। খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস লক্ষ্য করবে, আমি অরবিটালের কিন্তু একটাই লোব আঁকছি, ঠিক আছে, দুটো লোব অ্যাকচুয়ালি আঁকাই যায়। কি হয় আমি একটু আগে বললাম যে হাইব্রিড অরবিটালগুলোকে আমরা এইভাবে দেখাই, একটা লোবকে ছোট করে দিই। এবার সিম্পলিসিটির জন্য এই ছোট লোবটাকে আর দেখানো হয় না। তুমি ছোট লোবটাকে দেখাতে চাও তাহলে এটার এগেনস্টে একটা এরকম ছোট দেবে, এটার এদিকে একটা এরকম ছোট দেবে, এটার এদিকে একটা এরকম দেবে, তাহলে কি হবে টোটাল জিনিসটা একটু ক্লামজি হয়ে যাবে, সেই কারণে ছোট লোবগুলোকে অনেক সময় দেখানো হয় না। তাহলে এই যে 5খানা অরবিটাল, এদের অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে 72 ডিগ্রি, ওখানে মেনশন করা আছে। আর একটা এরকম প্লেনের ওপরে আর একটা প্লেনের নিচে দুটো বন্ড আউটসাইড, মানে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। দুটো কেন? কারণ দুখানা অরবিটাল, একটা পিজের আর একটা ডিজেড স্কোয়ার, দুজন অরবিটাল কম্বাইন করবে যখন, তখন দুটো অরবিটাল পাবো যেগুলো এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলার যদি এরকম হয়, তাহলে আবারও এটার সঙ্গে যদি এগুলোকে আমি কানেক্ট করার চেষ্টা করি, ঠিক আছে, ইমাজিনারি, তাহলে আবারও একটা পিরামিডের মতন লাগছে, দুখানা পিরামিড, একটা এদিকে একটা পেছন দিকে, তাই জন্যই পেন্টাগোনাল বাই পিরামিডাল, অর্থাৎ যেরকম আমরা ট্রাইগোনাল বাই পিরামিডালকে টিবিপি বলছিলাম, এখানে পিবিপি বলা হয়, ঠিক আছে। কপি করো, এরপর আমরা সরাসরি দু একটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, অল্প কটা এক্সাম্পল দেখে নিই। শুরুতে আমরা মিথেন নিয়ে আলোচনা করছিলাম, তাহলে মিথেনের কথাটাই বলি। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি, এই যে হাইব্রিডাইজেশন, জেনারেলি কি হয়, সেন্ট্রাল অ্যাটমটা কিন্তু হাইব্রিডাইজড হয়, যারা সারাউন্ডিং অ্যাটম তারা কিন্তু হাইব্রিডাইজড থাকে না। তো এখানে কার্বন হচ্ছে সেই অ্যাটম যে হচ্ছে হাইব্রিডাইজেশনের মধ্যে যাবে। আমরা জানি যে কার্বনের কনফিগারেশন কি, এটা যদি 2s অরবিটাল হয়, এটা যদি 2p হয়, তাহলে 2s2 আর 2p2, এটা হচ্ছে তার গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। আর আমরা কোভ্যালেন্সি পড়ার সময় আমরা দেখেছিলাম যে কার্বন হচ্ছে সবসময় এক্সাইটেড স্টেটেই বন্ড ফর্মেশন করে, তাহলে এক্সাইটেড স্টেটে তার কনফিগারেশন কি হবে, দিস ইজ দ্য কনফিগারেশন। তাহলে এই যে 4খানা অরবিটাল, একটা এস এবং 3টে পি, এরা এইবার কি হবে, এইবার এরা পরস্পরের সঙ্গে মিক্সড হবে। তাহলে এই যে মিক্সিং বা হাইব্রিডাইজেশন প্রসেসটা চালু হয়ে গেল। এরপরে যে 4টে অরবিটাল তৈরি হবে তাদের সাইজ, শেপ অ্যান্ড এনার্জি ইকুয়াল। যেহেতু এনার্জি ইকুয়াল, এতক্ষণ এস এবং পিকে আলাদা আলাদা করে বক্সে কেন রাখছিলাম, এসের জন্য আলাদা বক্স, পিগুলোর জন্য আলাদা বক্স, তার কারণই হচ্ছে ওদের এনার্জি আলাদা। তাই এবার এই তিনটে বক্স একসঙ্গে কেন রাখছিলাম, কারণ আমরা বলছিলাম যে পি এক্স, পি ওয়াই এবং পিজেড, এই 3টে অরবিটাল হচ্ছে ডিজেনারেট, মানে এদের এনার্জি ইকুয়াল, তাই এরা একসঙ্গে। এখন যখন 4টে অরবিটাল তৈরি হলো নতুন, তাদের সবাইকারই এনার্জি ইকুয়াল, তাই 4জনকেই এখন একসঙ্গেই রাখবো, 4টে বক্সকেই একসঙ্গে রাখবো। তাহলে এই 4টের প্রত্যেকটা হচ্ছে কি sp3, এটা sp3, এটা sp3, এটা sp3 অ্যান্ড দিস ইজ sp3 অলসো। এইবার এই 4টে অরবিটাল নিজেদের কীভাবে ওরিয়েন্ট করে 109 ডিগ্রি 28 মিনিটে। আমরা কীভাবে দেখাই ওটা দেখো, মানে এটা যদি কার্বন হয় তাহলে এইটা হচ্ছে তার একটা অরবিটাল। আবারও বলছি, এটা sp3 যদি অরবিটাল হয় তাহলে এদিকে একটা ছোটো লোব থাকে, ছোটো লোবটাকে আমরা অ্যাভয়েড করছি, ঠিক আছে, ছবিটার সিম্পলিসিটির জন্য। একটা এইদিকে দেখাই আমরা, একটা এইদিকে দেখাই, আর একটা এইভাবে দেখাই। এবার এই 4টে 109 ডিগ্রি 28 মিনিট যদি হয়, এবার এই 3 ডাইমেনশনাল ফিগারটাকে 2 ডাইমেনশনালি আঁকতে গেলে এরকমই আঁকতে হবে, আর কিছু করার নেই। এবার এখানে ধরো হাইড্রোজেন
হাইড্রোজেনের সঙ্গে বন্ড ওভারল্যাপ করছে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের 1s এর সঙ্গে ওভারল্যাপিং হলো, সিগমা বন্ড তৈরি হলো। কী ধরনের সিগমা বন্ড? 1s এর সঙ্গে sp3 কম্বাইন করেছে, 1s sp3 সিগমা বন্ড, চারখানেই হচ্ছে 1s sp3 সিগমা বন্ড। এবার এই ওভারল্যাপিং যে অরবিটালসগুলো, এইগুলোর বদলে আমরা যখন বন্ড দেখাই সিম্পলি, তখন এইভাবে দেখাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবং এই হচ্ছে আর একটা হাইড্রোজেন। এবং এই ছবিটাকেই একটু, যাতে এটাকে দেখতে একটু ভালো লাগে, সেই কারণে আমরা এরকমভাবে আঁকি। বইতে দেখবে এরকমভাবে আঁকা থাকে। কি থাকে না, প্রথমে একটা এরকম ডটেড লাইন দেওয়া থাকে, ঠিক আছে। আমরা অনেকেই এই ডটেড লাইনটাকে কেমিক্যাল বন্ড ভেবে গুলিয়ে ফেলি আর কি। কীভাবে আঁকবে দেখো ডটেড লাইনটা। ডটেড লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাউন্ডারি টাইপের। এই বাউন্ডারিটা দিলে দেখতে ভালো লাগে মলিকিউলটাকে। তো একদম মাঝ বরাবর থেকে একটু একটু পাশে সরে গিয়ে নিচে একটা পয়েন্ট করবে, দিয়ে সেটাকে জুড়িয়ে দাও, এইভাবে জুড়ে দাও এই দুটো পয়েন্টকে। এবার এটার সেন্ট্রাল জায়গাতে একটা কার্বনটাকে রাখো, আর 4টে বন্ডকে এইভাবে চারদিকে দিয়ে দাও, তাহলেই একটা সুন্দর মিথেন মলিকিউল হয়ে গেল, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে কি, এই ডটেড লাইনটাকে, মানে আমিও চাইলে করতে পারতাম, করা হলো না, সেটা হচ্ছে এই ডটেড লাইনটাকে অন্য একটা কালার দিয়ে দেখানো, ঠিক আছে। এই বন্ডগুলোকে অন্য কালার, ডটেড লাইনটাকে অন্য কালার দিয়ে দেখানো, তাতে করে কী হবে, এগুলো যে অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড নয় সেইটা একটু ভালো করে বোঝানো যাবে আর কি, ঠিক আছে। এখানে আরও একটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে কী করি, যখন আমরা ওখানে পড়তে যাই তখন আমরা কী করি, এই 4টে বন্ডকে আমরা, দেখো 4টে বন্ডের সবাই তো একটাই প্লেনে নেই। আমি যদি এইভাবে ভাবি যে ধরো কার্বন এবং এই যে দুটো হাইড্রোজেন, এবার এই দুটোকে কার্বন প্লাস যে কোনো দুটো অ্যাটম, 4টের মধ্যে যে কোনো দুটো বন্ড এবং যে কোনো দুটো বন্ড এবং তাদের সঙ্গে যুক্ত যে অ্যাটমসগুলো, তারা একটাই প্লেনে থাকবে। দেখো আমি যদি এই প্লেনে, আমার হাতটা যদি প্লেন হয়, তাহলে এই প্লেনে কার্বন আছে আর দুটো বন্ড আছে। এইবার বাকি দুটো বন্ডের একটা হচ্ছে এখান থেকে ওপরের দিকে যাচ্ছে, একটা প্লেনের নিচের দিকে নামছে। যেটা ওপরের দিকে যাচ্ছে আমরা এটাকে বলি বন্ড অ্যাবাভ দ্য প্লেন, এটা হচ্ছে প্লেন হাতটা, আর নিচে নামছে এটা বন্ড বিলো দ্য প্লেন। এই হলো। তাহলে আমরা এটা জানবো যে একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচারে সেন্ট্রাল অ্যাটম এবং তার চারদিকে যে 4জন সারাউন্ডিং অ্যাটম আছে, তার মধ্যে কি হচ্ছে, সেন্ট্রাল প্লাস দুটো সারাউন্ডিং, তারা একই প্লেনে থাকে, বাকি একটা বন্ড বিলো দ্য প্লেন ডাইরেক্টেড আর একটা অ্যাবাভ দ্য প্লেন ডাইরেক্টেড। এইবার এইটাকে আর একটু প্রিসাইসলি বোঝানোর জন্য কি করা হয়, আমরা এই স্ট্রাকচারটাকে একটু মডিফাই করি। আমরা এরকম লিখবো স্ট্রাকচারটাকে, এটাকে মুছে দিচ্ছি, জায়গাটা পাবো না হলে। আমরা এরকম দেখাই, ধরো হাইড্রোজেন, এটা হচ্ছে কার্বন, এটা একটা বন্ড হলো, এটা একটা বন্ড হলো। এই যে এমনি দাগ দিয়েছি এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, ঠিক আছে, সিঙ্গেল বন্ড তো বটেই। আমি বলতে চাইছি যে এই যে দাগটা দিলাম এটা হচ্ছে বন্ড অন দ্য প্লেন, কার্বনের সঙ্গে এই দুটো হাইড্রোজেন একই প্লেনে আছে। এবার যেটা উপরে আছে বন্ড অ্যাবাভ দ্য প্লেন, সেটাকে এরকম একটা ত্রিভুজের মতন করে একটা বন্ড দেখানো হয় এবং এইটাকে পুরো ভরাট করা হয় পুরোটাকে, আর একটা এরকম ডটেড লাইন দেওয়া হয়। ডটেড লাইনটাও খুব দেখো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যত বাইরের দিকে যাচ্ছি তত ডটটার মানে এই ড্যাশওয়ালা যে লাইনটা দিচ্ছি তার লেংথটা কিন্তু বাড়ছে যত বাইরের দিকে যাচ্ছি, ছোটো থেকে ক্রমশ বড় হচ্ছে। তো এই যে নিচে যেটা মোটা লাইন সেটা হচ্ছে বন্ড অ্যাবাভ দ্য প্লেন, আর যেটা ভাঙা লাইন সেটা হচ্ছে বন্ড বিলো দ্য প্লেন। এইভাবে আঁকা যায়, আবার তুমি এইভাবে আঁকতে পারো। এটাকে তুমি এই দিকে দিলে এটা বন্ড অ্যাবাভ দ্য প্লেন, এটাকে একটু মোটা করে এবং এটাকে ভরাট করতে হয়, আর এটা হচ্ছে বন্ড বিলো দ্য প্লেন, ঠিক আছে। কি বললাম লিখে রাখি, এইটা হচ্ছে বন্ড অ্যাবাভ দ্য প্লেন, আর এইটা হচ্ছে বন্ড বিলো দ্য প্লেন, ঠিক আছে।
কপি করো। আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার দেখতে চাই তাহলে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডে এরকম দেখতে হয়, সি ডবল বন্ড ও আর ডবল বন্ড ও। এবার এখানে কার্বনটা sp হাইব্রিডাইজড, ঠিক আছে, কার্বনটা এখানে sp হাইব্রিডাইজড। তো কার্বন যখন sp হাইব্রিডাইজড হয় তখন কীরকম হয় দেখো, শুরুতে আবারও আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, 2s এ দুটো ইলেকট্রন, 2p তে দুটো ইলেকট্রন, সো দিস ইজ গ্রাউন্ড স্টেট। এরপর দিস ইজ এক্সাইটেড স্টেট, এখানে একটা ইলেকট্রন 2p তে চলে আসলো, দেন মিক্সিং মানে হাইব্রিডাইজেশন, sp যেহেতু তাহলে একটা s এবং একটা p মিলিত হবে, তাহলে এই হয়ে গেল sp। এটা হচ্ছে একটা sp অরবিটাল, এটা একটা sp অরবিটাল। আর বাকি যে দুখানা p তারা পড়ে থাকলো। সাপোজ px যদি মিক্সিংয়ে পার্টিসিপেট করে তাহলে এটা py আর এটা pz এরা পড়ে থাকলো। এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মাথায় যে কার্বন এখানে sp হাইব্রিডাইজ, সেটা আমি কি করে জানবো? সেটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আমরা হাইব্রিডেশন বের করতে পারি, বা অনেক সময় সিগমা বন্ড কাউন্ট করেও বের করতে পারি। সেইটা আমি পরবর্তী আমরা যখন VSEPR থিওরি এরপরে পড়বো তখন আমরা ওইটা আলোচনা করবো। আপাতত জেনে রাখো যে কার্বন sp হাইব্রিডাইজড। তাহলে যদি কার্বন sp হাইব্রিডাইজড হয় তাহলে sp কার্বনের দুখানা যে অরবিটাল তাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স কত মেনটেন করবে তারা? 120 ডিগ্রি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হাইব্রিড অরবিটাল, যার আবারও আমি বলছি একটা লোব দেখিয়েছি, ছোট লোবটা দেখাইনি সিম্পলিসিটির জন্য। এবার এই কার্বনের সঙ্গে কে বন্ড করতে আসবে? অক্সিজেন। দুদিকে দুটো অক্সিজেন আসবে বন্ড করতে। অক্সিজেনের হচ্ছে আমরা জানি অক্সিজেন যদি লিখি এখানে আমি, দেখো অক্সিজেন, তাহলে 2s এ দুখানা ইলেকট্রন আর 2p তে চারখানা ইলেকট্রন। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হাফ ফিল্ড অরবিটাল এই অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে, ঠিক আছে। তো সাপোজ ওভারল্যাপ হয়েছে এটা অক্সিজেন, আর এখানেও ধরো ওভারল্যাপ হয়ে গেল, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এই দুটো সিগমা বন্ড তৈরি হয়ে গেল। তাহলে আমি লিখবো যে এটা একটা অক্সিজেনের p আর কার্বনের sp, p sp সিগমা বন্ড, এটাও তাই, sp p সিগমা বন্ড হয়েছে। এবার দেখো এইটা যখন বন্ড করে গেল একটা, এখন আরেকটা ফাঁকা আছে, তাই না? আর একটা হাফ ফিল্ড অরবিটাল ফাঁকা আছে, এখনও বন্ড করেনি। ও তো বন্ড তো করবে, আমরা জানি অক্সিজেন দুটো বন্ড করে। তাহলে এটা কার সঙ্গে বন্ড করবে? এই যে এখানে ফাঁকা হাফ ফিল্ড অরবিটাল দুটো পড়ে আছে, যারা হাইব্রিডাইজেশনে যারা অংশগ্রহণ করেনি। তাহলে একটা অক্সিজেনের সঙ্গে এ বন্ড করবে, আর একটা অক্সিজেনের আর একটা পিওএর সঙ্গে এ বন্ড করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে কার্বনের py pz এই দুটো যে অরবিটাল তারা ফাঁকা রয়েছে, তো সেটাকে আমরা কীভাবে দেখাবো দেখো। তো এইটা হচ্ছে কার্বনের py অরবিটাল। আমি এখন এই বন্ডগুলোকে মুছে দিচ্ছি, মানে এই লেখাগুলোকে। এটা যদি py হয় তাহলে pzটা হচ্ছে ওর এইভাবে থাকবে, z অরবিটাল xz প্লেনের দিকে থাকবে, একটা xy প্লেন, একটা xz, একটা yz প্লেনের দিকে থাকবে। এবার কোথায় গেল এই অক্সিজেনটার যদি এটা একটা py হয় তাহলে এই py এর সঙ্গে এ বন্ড করলো, এই একটা পাই বন্ড তৈরি হয়ে গেল, ল্যাটারাল ওভারল্যাপ, পাশাপাশি অভিলেপন। আর এইটার সঙ্গে এটার সঙ্গে এর বন্ড হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে ওপরে আর নিচে দুবার দেখাচ্ছি, মানে দুটো পাই বন্ড তা নয় কিন্তু, এইটা আর এইটা মিলিয়ে একটা পাই বন্ড, এটা আর এটা মিলিয়ে একটা পাই বন্ড। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কার্বন তো দুখানা পাই বন্ড করেছে। এই যে কার্বন এখানে ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর এখানেও একটা সিগমা একটা পাই। কার্বন দুটো পাই বন্ড করেছে, সেই দুটো পাই বন্ড কিন্তু পরস্পরের সঙ্গে পরস্পর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এইটা এরকম, ঠিক আছে। আর এইটা বা এই যে যেটা আমি কমলা কালি দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে এক জোড়া পাই বন্ড যদি এইরকমভাবে থাকে, আর এক জোড়া পাই বন্ড এইরকমভাবে আছে, সুতরাং
দুটো পাই বন্ড পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। আমরা এই ছবিগুলোকে বলি অরবিটাল ডায়াগ্রাম। অর্গানিক কেমিস্ট্রি করতে গেলে আমাদের অরবিটাল ডায়াগ্রাম আঁকতে হয়, সেক্ষেত্রে হাইব্রিডাইজেশনের এই যে কনসেপ্টটা, এইগুলো আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, যে অরবিটালগুলো পড়ে থাকলো আনহাইব্রিড, তারা মানে পাই বন্ড বানাচ্ছে, এই ছবিগুলো আঁকা প্র্যাকটিসটা করে রাখতে হবে। আমি আরও দু একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ইথিলিন মলিকিউল, C2H4 মানে ইথিলিন, দুটো কার্বন থাকে। অ্যাকচুয়ালি কী হয়, প্রত্যেকটা কার্বন, দুটো কার্বনই হচ্ছে এখানে sp2 হাইব্রিডাইজড। তাহলে sp2 যদি হয়, তাহলে ওর যে তিনখানা যে sp2 অরবিটাল, তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলো। এখানে আরেকটা আমি আঁকছি কার্বন, এরও তিনখানা sp2 অরবিটাল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে। এইবার একটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বনের sp2 অরবিটালগুলোর এরকম মুখোমুখি ওভারল্যাপ হলো, sp2 সিগমা বন্ড হলো। বাকি এই যে দুখানা sp2 অরবিটাল, এরা কি করবে, হাইড্রোজেনের 1s এর সঙ্গে বন্ড করবে। এখানে হাইড্রোজেন, এরাও হাইড্রোজেনের 1s অরবিটালের সঙ্গে বন্ড করে ফেললো। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের সিগমা বন্ড, 1s sp2, এগুলো সব করেই চায় তাই 1s sp2, আর এটা হচ্ছে sp2 হলো। এবার কার্বন যেহেতু sp2, দেখো একটা এস আর তিনটে পি অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ছিল কার্বনের, তাহলে একটা এস আর দুটো পি কম্বাইন করেছে, তাহলে একটা পি অরবিটাল হাফ ফিল্ড সেটা রয়ে গেছে পড়ে আনহাইব্রিড অবস্থায়, সে হাইব্রিডেশনে অংশগ্রহণ করেনি। আমরা লিখছিলাম শুরুতে যে আনহাইব্রিড অরবিটালগুলোই পি পাই বন্ড তৈরি করে, হাইব্রিড অরবিটাল কখনো পাই বন্ড তৈরি করে না। তা যারা রয়ে গেল আনহাইব্রিড, তারা এবার পরস্পরের সঙ্গে কি করবে, প্রত্যেকটা কার্বনেই একটা করে এরকম আনহাইব্রিড রয়ে গেছে, তারা পরস্পরের সঙ্গে এবার পাই বন্ড তৈরি করে ফেললো। ঠিক আছে, এই কারণে এই কারণে আমরা এখানে লিখি ইথিলিন মলিকিউল এরকম দেখতে হয়। নিশ্চয়ই তোমরা এই ছবিটার সঙ্গে পরিচিত। তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। ঠিক আছে, এই দুটো বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, রাইট। আর একটা এক্সাম্পল পাশাপাশি দেখিয়ে নিই, সেটা হচ্ছে ইথিলিন যখন বললাম তখন অ্যাসিটিলিন C2H2। অ্যাসিটিলিন মলিকিউলে কার্বন অ্যাটম দুটো হচ্ছে sp হাইব্রিডাইজড। তাহলে sp যদি হয়, তাহলে সেই sp-র এই একটা sp অরবিটাল, এই একটা sp অরবিটাল। ঠিক আছে, আমি বরং যদি এখানে নামটা লিখে দিই তাহলে সুবিধা হবে না, এটা sp2, এটা sp2, এটা sp2, আর এটাও sp2। তাহলে এখানে এটা sp আর এটাও sp। তো কি হয়, আরেকটা কার্বন অ্যাটমের sp2-র সঙ্গে এর sp, এটা sp। তাহলে এই sp-র সঙ্গে sp-র সিগমা বন্ড হয়েছে, দুটো এইচ আছে। এবার এরা কি করবে, এই এইচের সঙ্গে এইচের হাইড্রোজেনের 1s অরবিটালের সঙ্গে এখানে বন্ড করে ফেললো, এই পুরো সিগমা স্কেলেটন হয়ে গেল, সিগমা বন্ড হয়ে গেল। এইবার একটা এস আর একটা পি হাইব্রিডেশনে অংশ নিয়েছে, তাহলে দুখানা পি পড়ে আছে দুটো অ্যাটমেরই। তাহলে এই হচ্ছে একটা পি, সাপোজ এটা PY পড়ে আছে, এরও এটা PY পড়ে আছে, তাহলে PY এর মধ্যে একটা বন্ড হয়ে গেল, পাই বন্ড। আর ধরো PZ পড়ে আছে, এটা হচ্ছে PZ, এটা হচ্ছে PZ, এও হচ্ছে, এই দুটো হচ্ছে PZ এর দুটো লোব, তাহলে এই PZ আর এই PZ ওভারল্যাপ হয়ে গেল, তাহলে দুখানা পাই বন্ড তৈরি হয়ে গেল। সেই জন্যই আমরা জানি যে অ্যাসিটিলিন এরকম দেখতে হয়, ট্রিপল বন্ড CH। এই যে সিঙ্গেল বন্ড যেটা, সেটা হচ্ছে এইটা SPS সিগমা বন্ড, এটাও তাই, এখানে একটা সিগমা আর দুখানা পাই এর মধ্যে আবারও CO2-র মতন, যে আমি যদি বলি যে এই হলুদ কালার দিয়ে দেখেছি যেগুলো, সেগুলো যদি এই প্লেনে থাকে পাই বন্ড এটা, তাহলে লাল কালিরগুলো এইরকম। ঠিক আছে, দুটো পাই বন্ড পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে থাকে। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা ঠিক এরপর থেকেই কন্টিনিউ করব। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করবে, আর সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওগুলো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।